হচ্ছে যে আমরা জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। এটা যেমন ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের আমাদের একজন অংশ হিসেবে, সমাজের একজন সদস্য হিসেবে, নাগরিক হিসেবে আমাদের একই সঙ্গে দায়িত্ববোধ রয়েছে যাতে এই ধরনের জঙ্গি তৎপরতা তার সাথে কেউ যেন সংশ্লিষ্ট না হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সংশ্লিষ্ট না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সংশ্লিষ্ট না হয়, সেই বিষয়গুলোকেও আজকে লক্ষ্য করা। এবং কেবল তাই নয়, আমাদের যেমন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, আমাদের যেমন সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, তেমনি সমাজের সদস্য হিসেবে আমাদেরও নিজেদের এই ধরনের বিষয় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আমার পাশের ঘরে কি হচ্ছে, আমার পাশের প্রতিবেশীর জায়গায় কি হচ্ছে, অথবা আমার ঘরে কি হচ্ছে, এই বিষয়টা জানা আমার জন্য প্রয়োজন হয়ে গেছে এখনকার এই জরুরি। আপনারা দেখেছেন যে ছেলেরা গুলশানে এই জঙ্গি হামলা করলো, তাদের পরিবাররা কিন্তু বেশ উচ্চবিত্ত, তারা উচ্চশিক্ষিত, আবার তাদের মধ্যে কেউ কেউ মাদ্রাসা থেকেও এসছে। এই একটা কম্বিনেশন কিন্তু হয়ে গেল এখন। এবং সেই কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা আমাদের সম্পর্কে খবর রাখিনি। আমাদের ছেলেরা যে চলে গেছে, আমাদের ছেলে যে বেরিয়ে গেছে, আমাদের ছেলেরা যে এই ঘটনা ঘটছে, এটা খবর রাখিনি। এক মা তার নিখোঁজ ছেলের সন্ধান দিলেন অ্যাকশনের একদিন আগে। তিনি দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ। কিন্তু অ্যাকশনের একদিন আগে খবর দিয়ে তো লাভ নেই। আবির সম্পর্কে খবরটা বেরিয়েছে, আপনার পত্রিকায় পড়েছেন। এভাবে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বহু যদি হারিয়ে যাচ্ছে এবং নিখোঁজ হয়ে যাচ্ছেন, তাদের সম্বন্ধে খবর আমরা রাখি না। তো এই ক্ষেত্রে যাতে এই ধরনের প্রভাবের মধ্যে আমাদের নতুন প্রজন্ম, যাদের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ আমরা রচনা করছি, সেই ভবিষ্যৎ যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়, তার জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আমি এখানে আপনাদের এখানকার আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের কর্মীরা রয়েছেন, তাদেরকে আমরা এই ব্যাপারে আজকে আমরা বলেছি। এবং তারা এই কথা বলেছেন যে তারা নিজেরাই এই দায়িত্ব নিয়ে তাদের পরিবার পরিজন, তাদের প্রতিবেশী, তাদের সমাজ, তাদের যে সার্কেল, সেখানে তারা এই কথাগুলো আলোচনা করবে, তারা দেখবে। একই সঙ্গে আমাদের ক্ষেত্রে এসে সিভিল এভিয়েশনের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে আর এভিয়েশন সিকিউরিটি প্রোভাইড করা। এই এভিয়েশন সিকিউরিটি নিয়ে আপনাদের কাছে আমি আগেও বলেছি, এখানে বসেও বলেছি। সেই এভিয়েশন সিকিউরিটি আপনারা জানেন যে শারমান সাইকের ঘটনার পরে যখন সারা বিশ্বে এভিয়েশন সিকিউরিটি নিয়ে কথা উঠেছে, তখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সেখানে তারা তালিকাভুক্ত করেছে একটি অনিরাপদ বিমানবন্দর হিসেবে। এবং এমনকি এখানেও এসেছিল যে এখান থেকে লন্ডনের ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন যে তারপরে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। যে পদক্ষেপগুলো সম্পর্কে আপনাদের অবহিত করেছি। আমরা এখানে অ্যাপসেক 250 জন কর্মী আমরা এখানে নিয়েছিলাম। এবং তারপরে রেড লাইন নামে একটি বিদেশি প্রতিষ্ঠানকে আমরা এখানে দায়িত্ব দিয়েছি কনসালটেন্সি, নিরাপত্তা কনসালটেন্সির জন্য, ট্রেনিং এর জন্য এবং ওভারসি করার জন্য ইতিমধ্যে। এবং সেই ক্ষেত্রে অনেকেই আপনাদের কাছে আপনাদের হয়তো আগ্রহ রয়েছে যে তারা কি কাজ করছে। আমি আপনাদের বলি, প্রথমত তারা এনশিওর করেছেন যে লন্ডন ফ্লাইট যেটা ডাইরেক্টলি যেত, সেই লন্ডন ফ্লাইট যাতে সঠিকভাবে যায় তার নিরাপত্তা এনশিওর করেছেন। এবং আপনাদের জানাচ্ছি কত তারিখ থেকে হয়তো বাংলাদেশে নিয়ে নিল, 22 মার্চ থেকে 21 মার্চ থেকে আমাদের বাংলাদেশে নিয়ে নিল। এপ্রিল মাসে এসে আমাদের বাংলাদেশি স্ক্রিনাররা এখন কিন্তু পরিপূর্ণভাবে লন্ডন ফ্লাইটের দায়িত্ব নিয়ে নিয়েছে। এবং না প্যাসেঞ্জার, এবং আমি আপনাদের জানাচ্ছি যে ডেডলাইন এ পর্যন্ত আমাদেরকে গ্রাউন্ড সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে 68 জনকে ট্রেনিং দিয়েছে। গ্রাউন্ড সিকিউরিটি সুপারভাইজার হিসেবে
দুটো কোর্স 5 জনকে তারা ট্রেনিং দিয়ে 15 জনকে তারা ট্রেনিং দিয়েছেন। সুপারভাইজার কার্গো অপারেটর স্কিনার হিসেবে 39 জনকে ট্রেনিং দিয়েছেন। সিনিয়র কার্গো অপারেটর 8 জনকে ট্রেনিং দিয়েছেন। ইডিডি অপারেটর হিসেবে 15 জনকে ট্রেনিং দিয়েছেন। এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার হিসেবে 19 জনকে ট্রেনিং দিয়েছেন এবং ট্রেনার মানে টিওটি যারা পরে এদেরকে করে 6 জনকে ট্রেনিং দিয়েছেন এবং হোল ব্যাগেজ স্ক্রিনিং এর ক্ষেত্রে 6 জনকে ট্রেনিং দিয়েছেন। কার্গো অপারেটিভ বিমানের ক্ষেত্রে বিমানের যারা কর্মী তাদের জন্য 25 জনকে ট্রেনিং দিয়েছেন। সর্বমোট 176 জন ক্যাডেট এবং 25 জন বিমানের তাদের ট্রেনিং তারা দিয়েছেন এবং আমাদের প্যাসেঞ্জার হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমাদের যারা ট্রেনিং প্রাপ্ত ক্যাডেট যারা রয়েছে অফিসার যারা রয়েছে তারা মিলে আমাদের নিরাপত্তার বিষয়টি তারা দেখভাল করছেন। কার্গোর ক্ষেত্রে এসে আমি আপনাদের যেটা বলতে চাই, এই কার্গোর ক্ষেত্রে তাদের আপত্তি যেটা ছিল, এখানে কার্গো ডাইরেক্ট ফ্লাইট তারা বন্ধ করে দিয়েছে। সেখানে আমরা কার্গোর ক্ষেত্রে সেখানে একটা কেস তৈরি করে দিয়ে আমরা এক্সপোর্ট কার্গো দেওয়ার ব্যাপার করেছি এবং RA3 রেগুলেটরি এজেন্সি RA3 আমরা সেটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর এসে আমাদের RA3 এটাকে তারা ওকে করেছে এবং একই সঙ্গে সঙ্গে SSC3 যেটা এয়ার কার্গো ক্যারিয়ার ফ্রম থার্ড কান্ট্রি SSC3 সেই SSC3 সম্পর্ক তারা দেখে গেছে। অবশ্য এই রিপোর্টটি এখন পর্যন্ত আমরা পাইনি। ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, দুটো ঘটনা ঘটেছে। একটা যে অস্ট্রেলিয়া আমাদের এখান থেকে ডাইরেক্ট কার্গো আমাদের এখান থেকে কার্গো বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণত, তারা এটাকে শিথিল করে থার্ড কান্ট্রি ভাড়া তারা এটাকে শিথিল করে চালু করেছিল। পরবর্তীকালে আমরা হঠাৎ করে দেখলাম জার্মানি আমাদের উপরে উইদাউট ইনফর্মিং আওয়ার সিভিল এভিয়েশন, উইদাউট ইনফর্মিং দি গভর্নমেন্ট, তারা হঠাৎ করে বলে দিল যে বাংলাদেশ, তাদের ইন্টেলিজেন্স বলছে বাংলাদেশ ইজ হাই রিস্ক কার্গো, সুতরাং বাংলাদেশ থেকে পুরো কার্গো এখান থেকে জার্মানি যাবে না। লুফথানসা আমাদের এখান থেকে কার্গো নিত, তারা RA3 সার্টিফাইড, এই লুফথানসা শেষ পর্যন্ত কার্গো রানিয়ে চলে গেছে। এবং পরবর্তীকালে আমি আপনাদের জন্য জানাচ্ছি সেটা হচ্ছে যে লুফথানসার সিকিউরিটি সিঙ্গাপুরে বেশ ডেভিড মান এখানে এসেছিলেন এবং তিনি এখানে দেখে তার রিপোর্ট যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখন সেই জায়গায় এটাকে কি বলে তুলে নেওয়ার জন্য সেই সিদ্ধান্তটি আমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক। বোধ ইংল্যান্ডের ক্ষেত্রে এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং জার্মানির ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আশা করব এই জন্য আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা চেষ্টা চালাচ্ছি। আজকেও আমাদের এই 7টি দেশের অ্যাম্বাসাডারদের সাথে আমাদের এখানকার আমাদের সচিব মহোদয়দের যে কমিটি রয়েছে তারা আজকে এখানে বলবেন এবং তারা আজকে আলোচনা করবেন এবং আমরা তাদেরকে জানাবো যে তোমরা আমাদেরকে RA3 দিয়েছো, তোমরা আমাদের SSC3 দেখে সন্তোষ প্রকাশ করেছো, তোমরা আমাদের লুৎফানসায় এসে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা করেছো, তারপরে তোমরা কেন এটা বন্ধ করে নেবে, এটা আমরা বলবো। কিন্তু আমাদের বলা আর তাদের করা এর মধ্যে তো তফাৎ রয়েছে। আর সম্প্রতি সময়ে যে ঘটনা ঘটে গেছে গুলশান এবং শোলাকিয়ায়, তারপরে আমরা একটু কিছু নাজুক পরিস্থিতির মধ্যেই আমরা রয়েছি। কারণ তাদের তরফ থেকে হয়তো তারা বলতে পারে যে তোমাদের দেশে তো যে হাই রিস্ক যে বলছি আমরা সেটা তো এটাই হচ্ছে তার প্রমাণ। এর বাইরেও আমি আপনাদের জানাতে চাই যে আমরা শাহ আমানত এয়ারপোর্ট এবং ওসমানী এয়ারপোর্ট যেটা রয়েছে, সিলেট ওসমানী এয়ারপোর্ট যেটা রয়েছে, তারও নিরাপত্তা ব্যবস্থা আমাদের চেয়ারম্যান মহোদয় নিজে ডাইরেক্টলি আমাদের চেয়ারম্যান মহোদয় গিয়ে এই নিরাপত্তা ব্যবস্থাকে ইনশিওর করেছেন। এছাড়া আমরা একই সাথে বলতে চাই যেমন বিদেশিদের জীবন মূল্যবান বা বিদেশি এয়ারলাইন্সের জীবন মূল্যবান, তেমনি আমাদের দেশি যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের জীবন মূল্যবান এবং সেই জন্য আমরা সমস্ত ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই নিরাপত্তা ব্যবস্থাটি হয়তো
কিছু সমস্যা তৈরি করবে সাধারণ মানুষের জন্য, যেমন আমাদের কনকোর্স বন্ধ করে দিতে হয়েছে, তেমনি ভাবে চেকিং গুলো একটু বেশি হয়েছে এবং হবে এটাই আন্তর্জাতিক নিয়ম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই নিরাপত্তার বিধানকে কার্যকর রাখার জন্য আমাদেরকে এরকম অনুসরণ করতে হবে, এই আবেদনটা আমরা রাখছি আপনাদের মাধ্যমে। একই সঙ্গে আমি আমাদের শরীর মহোদয় ইতিমধ্যে সমস্ত রাষ্ট্রদূতদের সাথে আমাদের যারা বাইরে রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে, যে সেখানেও এই কথা স্পষ্ট করে বলা যে আমাদের আন্তর্জাতিক সিকিউর রয়েছে। আমরা চাই না যে আজকে, এবং আমরা এটা আশা করি না যে আজকে এই ধরনের কোনো ঘটনার মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে যে সুনাম রয়েছে বিশ্বে, আমাদের এভিয়েশন সিকিউরিটি সেই সুনামটা যাতে ক্ষুণ্ণ হয়, এটা আমরা নিশ্চয়ই চাই না। এবং সেই জায়গা থেকে আমরা সর্বত চেষ্টা আমরা করেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এয়ারফোর্স মার্শাল এসআর চৌধুরী, আমাদের সচিব মহোদয় রয়েছেন ওয়ালিদুল্লাহ ফারুক সাহেব, এবং আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি যিনি বিমানের এই সিভিল এভিয়েশন দায়িত্ব রয়েছেন, অন্যান্য কর্মকর্তা মেম্বার অফিস রয়েছেন, তারা সবাই আমার সাথে আজকে রয়েছেন। এবং আমরা সম্মিলিতভাবে আপনাদেরকে বলতে চাই যে এই ক্ষেত্রে আমাদের এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা এখানেও যেমন সরকার বলছে জিরো টলারেন্স, আমরা এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আপনাদের সকলকে ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে অল্প প্রশ্ন করেন, বেশি প্রশ্ন করেন। আমাদের তরফ থেকে আমাদের যে যতটুক করার দরকার ততটুকু আমরা করেছি, যতটুকু করা প্রয়োজন। মাননীয় মন্ত্রী, দেশের বিমানবন্দরগুলোতে কি রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা? রেড অ্যালার্ট আমরা বলি না, আমরা বলি যে নিরাপত্তার অবস্থাটাকে আমরা সব জায়গায় জোরদার করা হয়েছে। রেড অ্যালার্ট বলি না, এই জন্য রেড অ্যালার্ট মানে অন্য অর্থ দাঁড়ায়। আপনি একটা বলছেন যে যারা এতদিন টার্গেট ছিল যে বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ দেশ বা বাংলাদেশে আইএস হয়েছে, তারা সফল হচ্ছে। আমি কালকেও বলেছি, আজকে বলছি, আন্তর্জাতিককরণের একটা প্রতিষ্ঠা ছিল, তারা কারা এটা নিয়ে আমার এক্সপ্লেন করার দরকার নেই, আপনারা খুব ভালো করে জানেন। যাদের নিজেদের দেশে গোলাগুলি চলছে প্রতিদিন, তারা এসে আমার দেশে খবরদারি করছে, এটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পারি। তো আপনারা হাই ডেলিগেশন পাঠান তাদের দেশে ইনভেস্টিগেট করার জন্য। আমরা তাই কথা বলতে ঠিক করেছি, আমাদের র্যাব আমাদের ডিজিএফ অনেক ভালো। ওই তারা খবর দিতে পারলো না ঘোষণাটাকে বা সোলাগিয়া ঘটনা কিন্তু গোয়েন্দা ছিল, যার ফলে এত প্রোটেকশন ছিল। সোলাগিয়া হতে পারে, এবং সোলাগিয়া আমি বলবো যে সোলাগিয়ায় এই যে পুলিশ যে কাজটি করেছে এই থামিয়ে দিয়ে, তাহলে সোলাগিয়া একটা বিপর্যয় ঘটে। সেটা যদি খালি মাঠে যদি খালি গিয়ে বসতে পারতো তারা, তাহলে একটা বড় ধরনের রাস্তাঘাট হয়ে যেত। আমি সেক্ষেত্রে বলবো যে আমাদের নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের জীবন দিয়ে তারা কিন্তু আমাদের এই দুর্যোগের হাত থেকে রক্ষা করে। আমরা এইটুকু থাকা থেকে যাকে আপনি ইঙ্গিত করলেন যে আমি কাউকে ইঙ্গিত করিনি। যাই হোক, তাহলে তাকে কি বেশি সেই রাষ্ট্রকে বা সেই শক্তিকে কি আমরা বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি না? আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, আমরা সবাইকে সমান। আগের বার সে কারোর সঙ্গে দেখা করতে পারেনি, এবার সে সবার সঙ্গে দেখা করছে, সবাই তাকে গুরুত্ব দিচ্ছে। কারণটা হচ্ছে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাকফুটে আছি, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাই। আপনি অনেক